আগামী নির্বাচন কখন হবে, সেই নির্বাচনে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে হবে কিনা দেশের মানুষের মনে নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এসব বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব ও স্টুডিওতে আছেন নাগরিক টেলিভিশনের বিশেষ প্রতিনিধি সাইফুল শাহীন। আপনাদের দুজনকেই স্বাগত আমার সাথে যুক্ত হওয়ার জন্য। জনাব হাবিব, শুরুতে আপনাকে জানতে চাইছি যে এই যে নির্বাচনের সময় নিয়ে নানান কথা হচ্ছে, নানান দ্বিধাদ্বন্দ্ব দেখা দিয়েছে, তো এটি পরিষ্কার কবে হবে বলে আপনি মনে করেন? আপনাকে ধন্যবাদ এবং যারা দর্শক শ্রোতা আছে তাদেরকে সশ্রদ্ধ সালাম। আমার খুব পরিষ্কার বক্তব্য, নির্বাচনে এত কথা হবে কেন? একটা দেশে নির্বাচন হবে, একটা নির্দিষ্ট সময় পর নির্বাচন হবে, এটা দেশবাসীর প্রত্যাশা। দীর্ঘদিন এদেশে মানুষ ভোট দিতে পারে না, পর পর তিনটে নির্বাচন হয়েছে, তিনটা নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি। সেই জন্য সেই আকাঙ্ক্ষা থেকে তো আন্দোলন সংগ্রাম আমরা করলাম প্রতিনিয়ত। সেখানে আবার যাচ্ছে বামে, দেখছো? উঠলে তো তারপরে নির্বাচনে ধরেন ভোট দিতে পারেন। এখন একটা নির্বাচন হবে, এই নির্বাচন আমরা প্রত্যাশা করেছিলাম যে 2025 সালের মধ্যে নির্বাচনটা হবে। এখন সরকার প্রধান উপদেষ্টা পেশ হতে বলে বসলেন যে 26শে জুনের মধ্যে। হ্যাঁ, 26শে জুনের মধ্যে বল 25শে জুনের মধ্যে হতে পারে নিয়ে তো এত বেশি একটা স্বল্পতম সময়ের মধ্যে জরুরি কিছু সমস্যা আছে, সেগুলি করার মধ্য দিয়ে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া যায়। এখন তো দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে না, অতএব এখন রাতের বেলায় ভোট হবে না, আর ভোটটা কেউ কেটেও নিবে না, আর ভোট যা পাবে সেগুলো অন্য নামে যোগও হবে না। অতএব এই নির্বাচন একটা করার ক্ষেত্রে খুব বেশি জটিলতা আছে বলে আমার কাছে মনে হয় না। যখন আর্মি ছিল, র্যাব ছিল, আপনার বিজেপি ছিল, তাদের সামনে ভোট কেটে নিয়ে গেছে, তাদের সামনে রাতের বেলা ভোট হয়ে গেছে, তাদের সামনে 100% ভোট হয়েছে, তাদের সামনে শূন্য ভোট দেওয়া হয়েছে। তাদেরকে ঠেকাতে পেরেছে? ঠেকায় নাই, তার দলীয় সরকারের নির্দেশ তারা মেনেছে। তা এখন যে নির্বাচনটা হবে, সেই নির্বাচনটা যদি দলীয় সরকার অধীনে হবে না, সেহেতু একটা নির্বাচন করার ক্ষেত্রে এত বিলম্ব করাটা আমার মনে হয় যে বর্তমান সরকার যে পলিসি নিয়েছে সেই পলিসি সঠিক না। কারণ হলো, আমি বলি যে এখন দেশের যে অবস্থা, অর্থনৈতিক যে অবস্থা, ভরা মৌসুম, ধানের ভরা মৌসুমে, আমন ধানের ভরা মৌসুমে চালের দাম 5-6 টাকা বেড়ে গেল। টিভিতে দেখলাম 200-250 টাকা প্রতি বস্তায় দাম বেড়েছে। কেন? কারণ কি? কেন বাড়বে এখন? বা তো কোনো কারণ নেই। কৃষক ধান বিক্রি করার দরকার, তাদের ধান বিক্রি হয়ে গেছে। এখন ধান আছে যারা একটু বড় কৃষক, মজুদার, তাদের কাছে, তারা ধান দাম বাড়িয়ে দিল। সেখান থেকে সরকার সিদ্ধান্ত নিতে পারে না, বলতে পারে না কেন দাম বাড়বে। শুধু কি এটাই? এবং দেখেন যে বিভিন্ন তরি তরকারি, কাঁচা শাকসবজি যেগুলি আসে, সেগুলির ক্ষেত্রেও এলাকায় 20 টাকা, 25 টাকা, 30 টাকার বেশি কোনো সবজি নেই। যে ধরনের দামি সবজি ঢাকায় আসে 100-150 টাকা বিক্রি হোক না কেন। এই যে মাঝখানে যে আপনার সেই আগে যে সিন্ডিকেট ছিল, এখন সেই একই সিন্ডিকেট আছে। তাহলে আমরা নতুন সরকারের লাভটা কি হলো? এই সব কিছু নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে একটা নির্বাচিত সরকার যেভাবে পারে মোকাবেলা করতে, এই ধরনের একটা ইন্টারিম গভর্নমেন্ট এর পক্ষে এটা সম্ভব না। তারপর ছাড়া কারণও আছে। এই সরকারে এখন যারা আছেন, আমার স্পষ্ট বক্তব্য, তারা কেউ কোনোদিন চিন্তাও করেনি 2-1 জন হয়তো এর মধ্যে থাকতে পারে, তারা সরকার পরিচালনা করবে। তারা তাদের নিজস্ব ভ্রমণে, তারা অনেকে বুদ্ধিজীবী, অনেকে জ্ঞানী গুণী ব্যক্তি এখানে আছেন, কিন্তু তারা দেশ পরিচালনার কথা তারা কোনো চিন্তা করেন নাই। দেশ পরিচালনা করা আর এনজিও পরিচালনা করা বা বিশ্ব শিক্ষকতা করা এক জিনিস না কিন্তু। যে কারণে আজকে কতগুলি ক্ষেত্রে আইন শৃঙ্খলা বিভিন্ন জায়গায় অবনতি হচ্ছে, কোনো নিয়ন্ত্রণ নাই, প্রশাসন কোনো কাজ করছে না, পুলিশ নির্বিকার ভূমিকা পালন করছে, যাকে ধরার দরকার তাকে ধরছে না, যাকে ধরার দরকার না তাকে ধরছে। এবং এবং এই যে আজকে কত 5 মাসের দিকে গড়াচ্ছে, 4 মাস পার হয়ে গেছে, এই 5 মাসের ভিতরে একজন ব্যাংক ডাকাত, ব্যাংক লুটেরা, একজন বড় ধরনের যারা এই দেশে টাকা পাচার করেছে, একজন কেউ গ্রেপ্তার করতে পারেনি। এই যে সেনাবাহিনী মাঠে আছে, সক্রিয় আছে, অস্ত্র উদ্ধার অভিযানের জন্য তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে, বাংলাদেশের কোনো অস্ত্র উদ্ধার এ পর্যন্ত আমরা হতে দেখিনি। এই যে সবকিছুর ভিতরে আজকে ভারত যেভাবে এই সরকারের
বিরুদ্ধে বা দেশের বিরুদ্ধে আজকে কথা বলছে, সেখানে সরকারের মধ্যে আবার দু একজন বাংলাদেশের ম্যাপ পরিবর্তনের কথা বলছেন। এই ম্যাপ পরিবর্তন করার কথা বলতে এইটা তো বর্তমান সরকারের কাজ না। এই সমস্ত নানান কাজে লেজে গোবরে তারা বানায় ফেলছে, এবং এখানে প্রতিপক্ষ বানাচ্ছে কাকে? বিএনপি। যে দলটা 17.5 বছর রাস্তায় আন্দোলন করলো, মার খেলো, জীবন দিল, গুম হলো, খুন হলো, পঙ্গু হলো, সম্পদ লুট করে নিয়ে গেল, হ্যাঁ? সেই দলের উপরে এখন আজকে আঙ্গুল দেখানো, আঙ্গুল মানে দেখাচ্ছে, হুঁশিয়ারি দিচ্ছে কোনো কোনো সময়। এটা কি সম্ভব? আজকে সরকার আছে, যদি এই যে সমস্ত রাজনৈতিক দলগুলি যারা এত কষ্ট করলো, কষ্টের মধ্য দিয়ে একটা ফ্যাসিস্টের পরিবর্তন হলো, পালিয়ে গেল, এখন যদি সেই দলগুলির কোনো মূল্য না থাকে, যারা আজকে ক্ষমতা আছেন তাদের কি মূল্য আছে দেশে? তারা এই কোন আন্দোলনটা করেছে, কোন আন্দোলনে জীবন দিয়েছে, কোন আন্দোলনে রক্ত দিয়েছে, কোন আন্দোলনে মার খেয়েছে, কখন তারা ইয়ে খেয়েছে, কি বলে, টিয়ারশেল খেয়েছে, ওটা শক খেয়েছে, তারা ইলেকট্রিক শক খেয়েছে, এগুলো ধারে কাছে তারা নেই। অথচ তারা আজকে নানান ধরনের কথাবার্তা এক একদিন বলেন, কেউ কেউ বলার চেষ্টা করেন 53 বছর রাজনৈতিক দলগুলো কিচ্ছু করতে পারে নাই, তা আপনারা 5 মাসে কি করলেন? আমি যদি প্রশ্ন করি, আপনাদের সবচেয়ে বড় ব্যবস্থা একদিন জবাবদিহিতা আপনাদের করতে হবে। সেটা হলে কি, আমরা জানলাম 5 তারিখের পরে 650 মতো বিভিন্ন সন্ত্রাসী, আওয়ামী লীগের ভোটারবিহীন ভাবে নির্বাচিত এমপি, মন্ত্রী, আপনার ব্যাংক ডাকাত, ব্যাংক লুটেরা, বিভিন্ন হত্যা মামলার আসামি, তারা ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিল তাদের জীবন বাঁচানোর জন্য। তারা কি এখন ক্যান্টনমেন্টে আছে? ক্যান্টন না থাকে, আপনাদের হাতে বুঝে না দিয়ে, তো এখান থেকে বোঝা যায় আপনার সরকারের কোনো ক্ষমতা নেই, সরকারের 1 পয়সার মূল্য নাই। তা না হলে ক্যান্টনমেন্টের 650, আমরা না শুনেছি জানি না, আমরা এখন বলতে পারবো না, সেখান থেকে কেন 200 জন লোককে এই সরকারের কাছে সাপোর্ট করা হলো না? কেন আইনের হাতে তুলে দেওয়া হলো না? তারপর এই যে সমস্ত আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা যারা বিভিন্ন জায়গায় ঘাপটি মেরেছে, সব চলে যাচ্ছে ভারতে, পালিয়ে যাচ্ছে, সেখানে কই? বিজেপি তো ধরে না, বিজেপি তো 10 জন মানুষকে ধরে দেখালো না, জি এই 10 জন তারা পালাচ্ছিল, আমরা তারা গ্রেপ্তার করেছি। এই যে কথা, সর্বশেষ যে কথা বলতে চাই, গতকালকে যে কথাটা মানে এর থেকে আসছে, কোর্ট থেকে যে সিদ্ধান্ত হয়েছে, কোন সিদ্ধান্ত? যে আবার তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসা এবং হানা ভোট, এই জি এই এই যে তারপর কত সিদ্ধান্ত ছিল, শেষ করে সিদ্ধান্ত ছিল যে তারা পারে না, যে তার জি প্রমাণ, তারা 15 আগস্ট সম্বন্ধে তারা কোনো সিদ্ধান্ত দিতে পারে নাই, 7ই মার্চের ভাষণ সম্বন্ধে কোনো সিদ্ধান্ত দিতে পারে নাই, জি জাতির পিতা সম্বন্ধে কোনো সিদ্ধান্ত নিতে পারে নাই, স্বাধীনতা ঘোষক সম্বন্ধে কোনো সিদ্ধান্ত নিতে পারে নাই। কারণ পারে নাই, তারা বলছে এটা নির্বাচিত সরকারের জি কাজ। জনাব তাই হাবিব, যদি হয়ে থাকে, অসংখ্য যে ধন্যবাদ, আপনি আমাদের নির্বাচন সাথেই থাকুন। আমি এখন চলে যেতে চাচ্ছি আমার সহকর্মী সাইফুল শাহিনের কাছে। হাবিব, আপনি আমাদের সাথেই থাকুন। আহ, জি সাইফুল শাহিন, আপনি তো দীর্ঘদিন ধরে নির্বাচন বিটে কাজ করছেন, তো এই গণ অভ্যুত্থানের স্টেক হোল্ডারদের একটা বড় অংশ কিন্তু চাইছে যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ না করুক। তারা বলছে সকল বিচার শেষ করে তারপর তারা নির্বাচনে আসুক। আবার আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করলে কিন্তু একটা সব মানে ভবিষ্যতে একটা বড় সমালোচনার মুখে পড়তে হতে পারে। তো এই বিষয়ে আপনার মতামত কি? দেখুন, খুবই সমসাময়িক যে বিষয়টি এখন মানুষের আলোচনায়, গ্রামগঞ্জ থেকে শুরু করে শহরে, আড্ডায়, টেবিলে, রাজনীতির মাঠে, সব জায়গায় কিন্তু নির্বাচন আর নির্বাচন নিয়ে আলোচনা। এই সরকার গঠনের পর থেকেই রাজনৈতিক দলগুলো কিন্তু সবসময় বলে আসছিল যে নির্বাচন কবে হবে, নির্বাচন কবে, সাধারণ মানুষ বলছে নির্বাচন কবে। এটি কিন্তু একটি প্রধান প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তো এখন যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা কিন্তু বারবার বলেছে যে তারা একটু সময় চায়, তারা যে সংস্কারগুলো হাতে নিয়েছে সেই সংস্কারগুলো করবে। আর রাজনৈতিক দলগুলো বলছে যে এই সংস্কারগুলোর একটা এত সময় তো লাগবে না, যে সংস্কারগুলো না করলেই নয়, সেই সংস্কারগুলো হোক, নির্বাচনটা হোক, তারপরে যে সরকার আসবে, রাজনৈতিক সরকার আসবে, দলীয় সরকার আসবে, তারা তখন এসে বাকি সংস্কারগুলো করবে। বিএনপি কিন্তু সবসময় বলে আসছিল যে নির্বাচনের রোড ম্যাপ চাই। আমি আপনার প্রশ্নের জবাব দেব, তার আগে একটু ইতিহাস বলে নেই। বিএনপি বলছিল যে রোড ম্যাপ চাই, রোড ম্যাপ চাই, রোড ম্যাপ দেন। জামায়াত ইসলাম কিন্তু এখন পর্যন্ত সেরকম শক্ত অবস্থানে নির্বাচন দিতেই হবে, এখনই দিতে হবে, তারা ওই ধরনের কোনো কিছু বলেনি। তো বারবার যখন বিএনপি নেতারা এসব কথা বলছে, এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি তারেক রহমান, উনি কিন্তু ওনার সমস্ত প্রোগ্রামের বক্তব্যে কিন্তু এই বিষয়গুলোকে এনেছেন যে এই বর্তমান সরকার আসলে পরিষ্কার করুক নির্বাচনের বিষয় নিয়ে। এবং আমরা দেখলাম যে বিজয় দিবসে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেব কিন্তু একটি কথা বললেন নির্বাচন নিয়ে, যে 25-এর শেষ অথবা 26-এর শুরুতে নির্বাচন হতে পারে, ইঙ্গিত দিলেন, কিন্তু একদম সঠিক তারিখটি বললেন না। কিন্তু পরের দিনই তার প্রেস সচিব যিনি, তিনি কিন্তু আবার একটু ভিন্ন কথা বললেন যে
জুনের কথা বললেন। তো এই যে দুরকম কথা, এটি একটি দ্বিধাদ্বন্দ্বের একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে। তো সর্বোপরি যদি বলি নির্বাচন কমিশনের কথা, নির্বাচন কমিশন গঠিত হয়েছে নিশ্চয়ই জানেন, নতুন কমিশন। এরা একেবারেই নতুন এবং ইতিমধ্যে তারা বলেছে যে ব্যালট পেপারে নির্বাচন করবে। এবং আপনি জানেন যে একটি জাতীয় নির্বাচন করার আগে বেশ কিছু প্রস্তুতির বিষয় আছে। যেমন আজকে বিকেলেও কিন্তু দুঃখিত, একটি সভা হয়েছে নির্বাচন প্রস্তুতি নিয়ে। সেখানে নির্বাচনী সীমানা নির্ধারণ বা ভোটার তালিকা হালনাগাদ এসব বিষয় রয়েছে। এবং সারা বাংলাদেশে যে নির্বাচন কর্মকর্তারা কাজ করবেন বা যারা নির্বাচন নিয়ে কাজ করবেন, সেগুলোর বিষয়েও কিন্তু অনেক বিষয় রয়েছে যে সেগুলো গোছানোর ব্যাপার রয়েছে। তো নির্বাচন তো আসলে সারা বাংলাদেশে একদিনে হয়। এর আগে যদিও এরকম কথা হয়েছিল যে ভাগে ভাগে করা যায় কিনা, সেটি কিন্তু এখনো হয়নি। তবে যে বিষয়টি আপনি বললেন যে আওয়ামী লীগের নির্বাচনে আসা না আসা নিয়ে, এটি তো আসলেই এই পট পরিবর্তন পরে যখন ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যায়, তার আওয়ামী লীগের বড় বড় নেতারাও পালিয়ে যায়। মূলত কিন্তু বাংলাদেশে আমরা হিসাব করলে মাঠ পর্যায়ের নেতারাও কিন্তু আওয়ামী লীগের নেতারা এখন নেই, সবাই পলাতক। মামলা, তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মামলা, তারা যে কাজ করেছে গত 16 বছর 17 বছর, সেটি মাথায় নিয়ে কিন্তু তারা এখন মানুষের কাছে আসবে কি করে, সেটিও একটি বিষয়। তবে আজকে যেটি বদিউল আলম মজুমদার, নির্বাচন কমিশন সংস্কার কমিশনের প্রধান, উনি যেটি বলেছেন যে আওয়ামী লীগের বাধা নেই নির্বাচনে আসতে। উনি যেটি বলেছেন যে তারা যে সংস্কার কমিশন যে প্রস্তাবনা দিবে, সেই প্রস্তাবনায় এই প্রস্তাবটি থাকবে যে সব দলের অংশগ্রহণ যেন থাকে। এটি কিন্তু সবসময়, এর আগে বিএনপিও এর আগে নির্বাচনগুলোতে বলে আসছে যে সব দলের অংশগ্রহণ থাকতে হবে। তো সেই ক্ষেত্রে আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারবে কিনা, তাদের আসলে রাজনৈতিক অবস্থান কি হবে, এই যে তারা যারা বিচারের আওতায় রয়েছে তাদের বিচার কি হবে, এর আগে আওয়ামী লীগ দলীয়ভাবে নিষিদ্ধ হবে কিনা সেটি নিয়েও আলোচনা হয়েছিল। সেটি কিন্তু একটি বড় বিষয়, আসলে সেটি আসবে কিনা। তবে আমি জনাব হাবিব আপনাকে একটি প্রশ্ন করতে চাই। আপনি তো দীর্ঘদিন ধরে রাজনীতির সাথে যুক্ত আছেন, আপনি ছাত্র রাজনীতিও করেছেন। তো এই যে বর্তমান পরিস্থিতিতে যে নির্বাচন নিয়ে যে আলোচনা হচ্ছে এবং বিএনপি আপনার দল যেটি বলছে যে দ্রুত নির্বাচনটি দিতে, এবং আমার ধারণা যে 25-এর শেষে বা 26-এর শুরুতে যদি নির্বাচনটা হয়, এটিও একটি মানে সবার জন্য গ্রহণযোগ্যও হতে পারে। তবে নির্বাচনের যে ব্যবস্থার যে পরিবেশ, আপনি কি মনে করেন যে এখন বাংলাদেশের যে পরিবেশ রয়েছে, যে আইন শৃঙ্খলা পরিস্থিতি রয়েছে, এই নির্বাচন ব্যালটে হবে, সার্বিকভাবে সেই নির্বাচনকে আসলে উঠিয়ে আনা বা সেই নির্বাচন সুষ্ঠুভাবে করার মতো অবস্থা বাংলাদেশে রয়েছে কিনা, বা এই অল্প সময়ের মধ্যে সবকিছু গুছিয়ে আনতে পারবে কিনা নির্বাচন কমিশন? কিংবা এর পাশাপাশি আপনাকে আরেকটি জিনিস আমি আপনার কাছ থেকে জানতে চাই যে নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে, আরেকটি সরকারের অধীনে, নাকি এই সরকারের অধীনে হবে? এই সরকার কি নির্বাচন সুষ্ঠু করার মতো তারা রাখে কিনা, তাদের সেই ক্ষমতা রয়েছে কিনা, যদি বলতেন। না, এখানে খুব পরিষ্কার বক্তব্য যে তত্ত্বাবধায়ক সরকারের বিধান যেহেতু ফিরে এসেছে কোর্টের মাধ্যমে, যদি আমি মনে করি ফিরে আসা না, তত্ত্বাবধায়ক সরকারের বিধান কোনোদিনও বাতিল হয়নি। আওয়ামী লীগ যেটা করেছিল, ওই যে স্বামী থাকা অবস্থায় অন্য জায়গায় অনেকে বিয়ে বসে না, স্বামী ছাড়াছাড়ি হয় নাই, অত বিয়ে করে বসলো, যেটা পাকিস্তান ইমরান খানকে নিয়ে একটা ঘটনা আলোচনা আমরা দেখলাম। এই অবস্থাতে তাই তত্ত্বাবধায়ক সরকার বিধান তো বাতিল হয়নি। তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল হয় নাই, সে কর্তৃত্ব সেই সময় তো সংক্ষিপ্ত রায় বলেছিল যারা দুটি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে। সেই রায় দিল 17 মাস পর, অবসরে যাওয়ার পরে। কিন্তু তার আগেই সংসদ পাশ করে নিল যে তত্ত্বাবধায়ক সরকার বিধান বাতিল এবং দলীয় সরকার অধীনে নির্বাচন হবে। তো ওইটা তো হয় না, ওটা বাতিল হয়নি। তারপরও কোর্ট নতুন করে ওই জায়গায় ফিরে এসেছে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে। এখন জানুয়ারিতে একটা রিভিউ আছে, সেখানে আমি আশা করি যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে। এখন প্রশ্ন হলো যে তাহলে তত্ত্বাবধায়ক সরকার কারা হবেন? এখন হতে পারে আমরা যেহেতু আলাপ আলোচনার মধ্যে দিয়ে, যখন 90 সালে আমরা শাহাবুদ্দিন সাহেবকে যখন প্রধান বিচারপতিকে যখন সরকার বা অস্থায়ী রাষ্ট্রপতি হিসাবে ওই করা হলো, নির্ধারণ করা হলো, সিদ্ধান্ত হলো, তখন উনি আবার একটা দিয়েছেন, সবাই আমরা জানি, শর্ত যে আমি যেতে পারি, তবে আমাকে আবার পুনরায় প্রধান বিচারপতি হিসাবে ফিরে আসতে দিতে হবে। এ কি সংবিধানে আসে? বিধির কোথাও আসে? কেউ শুনেছে কোনোদিন? কোনোদিন শোনে নাই। দেশের প্রয়োজনে সব দল একমত এটা করেছিল। তাই আমি মনে করি তত্ত্বাবধায়ক এই নির্বাচন, সামনে যে নির্বাচন,
সেই নির্বাচনে ইচ্ছা করলে এখন যারা আছে, যে 23, 24, 25, 26 যা আছে এই বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের, তারাই তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব পালন করে এই লোকগুলি দিয়েই নির্বাচন হতে পারে। কেন পারবে না কেন? আমি তো বলেছি প্রথমেই, এখানে তো ভোট কেড়ে নেওয়ার মতো কোনো দল, যেহেতু রাজনৈতিক দল নির্বাচন হচ্ছে না, সে কারণে এখানে ওই পরিবেশটা সৃষ্টি হবে না। সে কারণে এই বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট আছে তাদেরকেই তত্ত্বাবধায়ক সরকার হিসাবে যদি মেনে নেওয়া যায়, বা এর সাথে যদি কিছু সংযোজন বিয়োজন করা যায়, তার কারণ সরকারের তো অনেক সময় যখন নির্বাচিত সরকারের তারা তো মন্ত্রী বাদ যায়, কিছু নতুন মন্ত্রী কিছু আসে। তো যদি মনে হয় যে নির্বাচনটা করার ক্ষেত্রে কিছু আরো অভিজ্ঞতা সম্পন্ন বা কিছু ভালো লোক, আরো যোগ্য লোক এখানে ইনক্লুড করা হোক, এখানে কিছু লোক আছে যাদেরকে হয়তো বাদও দেওয়া যেতে পারে, বা বাদ না দিলেও থাকলো, তো এটা তো কোনো সমস্যা না, এটা এদের মধ্যে করা সম্ভব। আর আপনি যেটা বোঝেন গুছিয়ে নেওয়ার কিছু ব্যাপার নেই তো। কারণ এখানে যে ভোটার লিস্টে হালনাগাদ হবে, এটা হলো ফেব্রুয়ারি মাসের মধ্যে হয়ে যাবে। হওয়ার পরে তারপরে যদি কিছু বাকি থাকে সেগুলি করার মধ্যে দিয়ে, এটা এমন বড় কিছু না। আর ইভিএম নিয়ে যে এর আগে দুর্নীতিটা হয়েছিল, এখন তার ইভিএম হবে না, এখন ব্যালটে হবে। এখন আপনাকে যদি আমি প্রশ্ন করি যে আমাদের দেশ স্বাধীন হলো 70 ভোটের মাধ্যমে, সেই সময় আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় ছিল, এবং সেই ইয়াহিয়া খান ক্ষমতা না দেওয়ার পরিপ্রেক্ষিতে তখন তো এত যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল না, জি, তখন কোনো আধুনিক কোনো পদ্ধতি ছিল না, তখন কম্পিউটারও ছিল না। হ্যাঁ, তো সেখানে ওই নির্বাচনটা তো হতে পারে, তো সেখানে এখন আলাদাভাবে ভাগ করে নির্বাচন করার মাথা আনাই উচিত না। জি। ভারতে যেমন হয়, বিভিন্ন রাজ্যে বিভিন্ন ভাবে হয়, তাদের ব্যালট ওইভাবেই থাকে, অক্ষত থাকে। আমাদের এখানে ব্যালট বাক্স নিয়ে দৌড় মারে, রাতের বেলা সিল মারে। আর যাই হোক, সেগুলি হয় না। আমার দেশে এখন এই নির্বাচনের 4 ভাগে হওয়ার দরকার নাই, 5 ভাগে হওয়ার দরকার নাই, একদিনে নির্বাচন হবে। এবং একদিন নির্বাচন করতে আমাদের দেশ যে সক্ষম, বারে বারে তো প্রমাণ হয়েছে। এতবার নির্বাচন হয়েছে, একদিনেই তো হয়েছে। ভোট জি, জি। কেটে নিয়ে গেছে সেটা আলাদা কথা, কিন্তু নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি আছে, এখন তো ধরেন 1 বছর 8 মাস 9 মাসের মাথাও যদি হয়, তখন দেশ অনেকটা স্বাভাবিক হয়ে যাবে বলে আমি মনে করি। কারণ আমার প্রথম প্রস্তাব ছিল, অন্যান্য জায়গায় দুর্নীতি করে বা দেশের মানুষের চরিত্র নষ্ট করে দিয়ে গেছে আওয়ামী লীগ, আমি চেয়েছিলাম, বারবার আমি বলেছিলাম, পুলিশে নিয়োগ দেওয়া হোক, পুলিশের নিয়োগ দেওয়া, এসআই নিয়োগ দেওয়া হোক, সিপাহী নিয়োগ দেওয়া শুরু হয়েছে। এবং কিছু ম্যাজিস্ট্রেট, মানে বিসিএস দিয়ে স্পেশাল ম্যাজিস্ট্রেট, কিছু কিছু মুন্সিফ অথবা বিচারক, এবং উচ্চ আদালতে কিছু বিচারক নিয়োগের কথা বলেছিলাম প্রথম থেকে, যা 23 জন করেছে। এইগুলো করার মধ্য দিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতিটাকে স্বাভাবিক নিয়ে আসতে হবে। কারণ এখন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যারা নিয়ন্ত্রণ করবেন, তাদের মধ্যে আপনার কম করব 60 ভাগ, একবারে 60 ভাগ আওয়ামী লীগের সাথে এমন ভাবে সম্পর্কে রক্ত মাংসে তারা মিশে আছে। অতএব তারা একটু সুযোগ পেলেই সরকারের অসহযোগিতা করবে, সেটা প্রমাণ আমরা দেখছি। জি, জি। যে এই যে হাজার হাজার না, লাখ লাখ আওয়ামী লীগ নেতাকর্মী তারা আত্মগোপন করে আছে, আমরা তো আত্মগোপন করে থাকতে পারলাম না। আমাকে তো র্যাব ঠিকই খুঁজে বের করলো, ঠিকই তো আমাকে গ্রেপ্তার করলো, জি। এদের পারবো না কেন? আমরা তো জি, অপরাধ করি জনাব নাই। হাবিবুর রহমান হাবিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। সেই সাথে ধন্যবাদ আমার সহকর্মী সাইফুল শাহিন আপনাকেও। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।